হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প জীবন সঙ্গী পর্ব ৩, লেখিকা জেরিন আক্তার নিপা। বলছি তো দাঁড়া না, ইচ্ছে পূরণ হবার কাহিনী তো দোল খাওয়া থেকে শুরু হয়েছিল। তো আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম, এমন সময় আমাদের পাশে ফ্ল্যাটের রুনা আন্টির মেয়ে ছোট্ট একটা খরগোশের বাচ্চা কোলে নিয়ে আমাদের ছাদে আসলো। খরগোশ আমার ভালো লাগে, কিন্তু একটু একটু ভয় পাই। তবুও আমি ওর কাছে থেকে খরগোশের বাচ্চাটা একটু কোলে নিতে চাইলে ও আমাকে দিল না। তখন আমার খুব মন খারাপ হয়েছিল। আমি তখন মুন্নিকে বললাম, দেখিস তোর খরগোশের থেকেও আরও অনেক সুন্দর একটা খরগোশ আনবো, তখন আমিও কিন্তু তোকে কোলে নিতে দেবো না। আরে বাবা, মহাভারত শুরু করে দিলি নাকি? আরে হারামি, ওয়েট কর, সম্পূর্ণ গুছিয়ে না বললে তো বুঝবি না। নোয়া, আমি তোর মতো গাদি না, তুই শর্টকাট করে বল। তারপর আমি রুমে চলে আসি, কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকি। বাপিকে কল দেই এটা বলার জন্য, বাপি যাতে আমাকে সুন্দর দেখে গুলোমুলো একটা খরগোশের বাচ্চা এনে দেয়। কিন্তু বাপির ফোনই তুললো না। তখন মনটা আরও অনেক বেশি খারাপ হয়ে গেল। তারপর আমি মন খারাপ নিয়েই ঘুমিয়ে যাই। কথাগুলো বলে নুহা সত্যি সত্যি মুখ কালো করে ফেললো। এই যে কথা বলে এখন তার মন খারাপ হয়ে গেছে। অনু নুহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নুহা, তুই এত প্যারা কীভাবে দিতে পারিস বলতো? এই সামান্য কথা বলে তুই তো দেখি কেঁদে কেটে ভাসিয়ে ফেলবি মনে হচ্ছে। তোর থেকে আমি কি শুনতে চাচ্ছি আর তুই কি বলে যাচ্ছিস? তারপর দিন সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার হাতে ধরেছে। আমি ভয়ে চিৎকার করে এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসি। আমার পায়ের উপর তাকিয়ে দেখি ওই মুন্নির খরগোশের চেয়ে অনেক কিউট একটা খরগোশের বাচ্চা। আর ওই বাচ্চাটাই আমার হাত ছুঁয়েছে। এটা দিয়ে শুরু হয় আর কি। তুই একটু ভাবলি না বাচ্চাটা কোত্থেকে আসলো? আরে কে বা আনলো? আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বাপি এনেছে আমার জন্য, কিন্তু বাপিকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওটা বাপি আনেনি। তাহলে তাহলে কি? তাহলে আমার মাথা। তাহলে এই জিনিসটা একটু ভাবায়নি যে বাচ্চাটা কে আনলো? তোদের তো বলেছি আমার ইচ্ছেগুলো পূরণ হয়ে যায়, মানে আমি যা চাই সবই পেয়ে যাই। কে তুমি মহারানী? কে তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে? তোর উদ্ভট ইচ্ছা পূরণ করা মানুষকে সাধ্যের বাইরে। তো তোর কী ধারণা এসব কিছু কোনো মানুষ না, বরং তোর ভূত এসে করেছে? ভূতের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, সে আসবে আমার কাছে। কেন রে, তোর ভূতের কি আমাকে এতই পছন্দ হয়েছে? নুহা রেগে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে নিলে অনু পিছন থেকে ডেকে বলল, নুহা, তুই কি জানিস কাল রাত থেকে রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? নুহা রাহুলের কথা শুনে অনেকটা বিরক্ত নিয়ে আবার অনুর কাছে ফিরে এলো। কোমরে হাত রেখে অনুর দিকে তাকিয়ে থেকে ব্যাগটা কাঁধ থেকে টেবিলের উপর শব্দ করে রেখে চেয়ারে বসে পড়ে বলল, অনু, তুই এই রাস্কেলটার নাম আমার সামনে নিবি না। ব্যাটা আস্ত বজ্জাত, অনেক জ্বালিয়েছে আমায়। ওকে পাওয়া যাক বা না যাক তাতে আমার কিছু যায় আসে না। নুহা, তুই কি মানুষ? ও তোর বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড ছিল না, বাল ছিল। খচ্চরটা আঠার মতো আমার পিছনে পড়েছিল। ওর উপর আমার একটু মায়া হলো, আর আমি কয়েকটা দিন ওর সাথে ভালো করে কথা কি বলেছি তাতে ও ভেবে নিয়েছে আমি ওর প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়া এত সহজ নাকি? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পাওয়ার জন্য সবার কাছে বলে বেড়াতে লাগলো সে আমার বয়ফ্রেন্ড। ছাগলটাকে উল্টো লটকিয়ে পেটানো যেত। বদমাস কোথাকার। আচ্ছা, বয়ফ্রেন্ড না হোক, ও একটা মানুষ আর আমাদের সাথে পড়ে। ওকে কাল সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গেছে কেউ বলতে পারছে না। থানায়ও জানানো হয়েছে, কিন্তু পুলিশ ওর কোনো খোঁজই করতে পারলো না। ও বেঁচে আছে নাকি মরে গেছে তাও বলতে পারছে না। দেখ, তোর কিন্তু ইচ্ছে ছিল রাহুলকে কিডন্যাপ করা। তুই প্রায় বলতে ওকে কিডন্যাপ করিয়ে গুন্ডা দিয়ে পিটাবি। সুযোগ পেলে এখনও পিটাবো। শালা আমাকে অনেক প্যারা দিয়েছে, বাপের কাছে পর্যন্ত ওর খবর চলে গেছে। নেহাত বাপি ভালো মানুষ আর আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। রাহুল নিখোঁজ হয় কাল রাতে। তুই কিন্তু দুপুরেই আমার সাথে ওকে নিয়ে কথা বলছিলি। কথায় কথায় বলছিলি তুই সুস্থ হয়ে উঠলে ওকে একটা শিক্ষা দিবি। অনুর একটা অনুর কথা শুনে নুহা হঠাৎ করে জোরে বলে উঠল, কি বলতে চাস তুই অনু? রাহুলকে আমি কিডন্যাপ করে গেছি? সিরিয়াসলি? তোর এটাই মনে হচ্ছে? ওকে আমি কিছু করেছি? আরে আমি এটা বলছি না। আর এত কিছু করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তোর নেই। তোর বাবার অনেক টাকা পয়সা থাকলেও ওসব খারাপ লোকদের সাথে তোর যোগাযোগ নেই, তাই কিডন্যাপ করানো তোর দ্বারা সম্ভব না। তাহলে তুই যে বলছিস? নোহা মুখ বাঁকিয়ে রাগ করে কথাটা বলল, আচ্ছা বাদ দে তো এসব কথা। তুই আমাকে এটা বল, তুই কি দেখে ওই দিন ভয় পেয়েছিলি যার জন্য তোর জ্বর এসে গেল? আরে ওগুলো তো আমার মনের ভুল ছিল। বাপি বলেছে বাস্তবে এসব কিছু হয় না। আরে কি দেখতেছিলি তা আমাকে বলতে দেখ। বলতে তো কোনো দিন প্রবলেম নেই, তাই না? তুই কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে? আচ্ছা যা, বলবো না।
নুহা পায়ের উপর পা তুলে আরাম করে বসে বলতে শুরু করলো, তাহলে শোন, বাপি আমার জন্য নতুন একটা ড্রেস আনে। ওই দিন বাপি আমাকে আর মাম্মাকে নিয়ে ঘুরতে বের হবে বলেছিল। আমি তো অনেক খুশি হয়ে বাপির দেওয়া ড্রেস পরে রেডি হয়ে যাই। বের হবার আগে টিপ পরার জন্য ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াই, আর তখনই খেয়াল করলাম বেলকুনিতে যেন কেউ আছে। তখন বাপি ডাকলো, কিরে মামনি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। আমি উত্তর দিলাম, আসছি বাপি, এই তো শেষ। আমি বেলকনিতে খেয়াল বাদ দিয়ে নিচে যাবার জন্য পা বাড়াই, তখন ইলেকট্রিসিটি চলে যায়। তখন অন্ধকার মনে হতে লাগলো, কেউ যেন দরজার পাশের পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেলাম। পর্দার কাছে সত্যি কিছু একটা ছিল, হয়তো কোনো মানুষ। অন্ধকারেও এই লম্বা একটা ছায়া দেখা যাচ্ছিল, আর কেমন একটা স্মেল, মনে হচ্ছিল দামি কোনো পারফিউম। স্মেলটা আমার কেমন যেন চেনা চেনা লাগছিল। তারপর কি হলো জানিস? তুই তো বললিই না। না বললে জানবো কি করে? তারপর ইংলিশ হরর মুভিগুলো আছে না, সেখানে ভূত আসার আগে সব কিছু একেবারে নিস্তব্ধ হয়ে যায়, দমকা বাতাস বইতে থাকে, হিরোইনের শাড়ি ওড়না উড়ে যায়, দরজা জানালার পর্দা উঠতে থাকে। ঠিক তেমন হলো এক বাতাস এসে। আমার রুমের দরজা জানালার পর্দাগুলো উঠতে লাগলো। পর্দার আড়াল থেকে কেউ একজন যেন বের হয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওই স্মেলটা ক্রমশ কাছে আসতে লাগলো। তখন আমিও মুভির হিরোইনদের মতো জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলাম। নোহা জোরে একটা শ্বাস পেল। অনু ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অনু বলল, তুই এত মাথামোটা কেন রে? বাস্তবে কি ভূতেরা এভাবে আসবে? তোর কাছে কি সব কিছু মুভি মনে হয়? ভূতের মুভিগুলোর মতো ভূত আসার আগে দরজায় কতকত শব্দ করে, বাতাসে পর্দা উড়িয়ে আর ইলেকট্রিসিটি চলে গিয়ে তোকে জানাবে যে, হ্যালো নুহা, আমি ভূত। এতক্ষণ এসব আমি করেছি, এখন আমি তোমার সামনে আসব। আমার এই কর্মকাণ্ডগুলো তার সংকেত। নুহা ফিক করে হেসে ফেলে বলল, এমনি এমনি কি তোকে ভূতের বিজ্ঞানী বলি? অনুভবেই আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভূতের বিজ্ঞানী। ভূত নিয়ে এত রিসার্চ করে তুই যে কোন ভূত খুঁজে বের করবি তা একমাত্র আল্লাহ জানে। নুয়া একদম আমাকে ভূতের বিজ্ঞানী বলবে না। আমার শুধু এসব অলৌকিক শক্তি, ভূত প্রেত সম্পর্কে আমার জানা আগ্রহটা একটু বেশি, এর বেশি আর কিছু না। সত্যি কি এসব আছে নাকি সত্যি শুধু কিছু মানুষকে অন্ধবিশ্বাস আর গল্প গুজবেই সীমাবদ্ধ? তাই আমি দেখতে চাই। আচ্ছা অনু, আজ যাই রে, বাপি হয়তো টেনশন করছে। বাপি বলেছিল যেন বেশি দেরি না করি। যাচ্ছি আমি, তোরা আড্ডা দে। আচ্ছা সাবধানে যাই। নোয়া বাসায় চলে আসে। এসে দেখে তার বাবা অফিসে চলে গেছে। নোয়া রুমে গিয়ে গোসল সেরে নেয়, খায়, লম্বা একটা ঘুম দিল। জ্বরে সেরে গেলেও শরীর এখনও অনেকটা দুর্বল। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে দেখে নিচে বাচ্চারা সাইকেল চালাচ্ছে। নোয়া তড়িঘড়ি করে নিচে চলে গেল। এই টিঙ্কু, সামনে থেকে সরে দাঁড়া। আমি কি এত ভালো চালাতে পারি নাকি? কখন সাইকেল তোদের উপর তুলে দেই তার কোনো ঠিক নেই, কিন্তু সাইকেল দিয়ে উড়িয়ে দেই তিনটাকে উপরে পাঠিয়ে দিলে তখন তো আবার ভূত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসবি। শুধু কি প্রতিশোধ? তুমি যদি আমাকে টিঙ্কু ডাকা বন্ধ না করো, তাহলে সবার আগে তোমার ওই লম্বা চুলগুলো একেবারে ছোট ছোট করে কেটে দেবো। আমার বাবা মা আমার নাম রেখেছে টিনা, তুমি টিনা থেকে বানিয়ে ফেললে টিঙ্কু। আমার মতো সুন্দর একটা মেয়ের সাথে এমন নাম যায় নাকি? তবে রে, তুই আমার চুল কাটবি না? দাঁড়া, আজ তোকে সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করে উপরে পাঠিয়ে দেবো। টিনা দৌড়াচ্ছে আর নুহা সাইকেল নিয়ে ওর পিছনে দৌড়াচ্ছে। নোয়া হাসতে হাসতে সাইকেল নিয়ে পড়ে যাবে এমন অবস্থায় টিনা দৌড়াতে দৌড়াতে বলছে, নোয়া আপু, ভালো করে হবে না কিন্তু। তুমি ওখানে দাঁড়াও বলছি। না দাঁড়ালে কি করবি তুই? আমি তো আজ তোকে উপরেই পাঠিয়ে শান্ত হব। আমি কিন্তু তোমার আম্মুর কাছে বিচার দেবো। আগে তো নিজের জীবন বাঁচা, তারপর বিচার দিই। তুই বেঁচে থাকলে তো মাম্মার কাছে যেতে পারবি। এই পর্যায়ে নুহা সাইকেল নিয়ে নিচে পড়ে যায়। ও নিচে আর সাইকেল তার উপর। নুহা সাইকেল নিয়ে বাগানের ভিতর ঢুকে যায়। টিনা নুহাকে দেখে দাঁড়িয়ে গেল। নুহার এই অবস্থা দেখে হাসতে লাগলো। এতটা ব্যথা না পেলেও হাত পা ছিলে গেছে। নুহার নিচে পড়ে যাবার সাথে সাথে চিৎকার দিয়ে উঠল, ওরে বাবারে, মরে গেলাম রে টিঙ্কু। আমার হাত পা মনে হয় ভেঙে গেছে রে। সব তোর জন্য। আল্লাহ গো, বাঁচাও আমাকে। এই টিঙ্কু, আমাকে একটু ধরে তোল না হারামি। শরীরে হাড্ডি গুড্ডি তো মনে হয় সব নড়ে গেছে। এখন আমার কি হবে? আমি হেঁটে চলে বেড়াবো কিভাবে? সারা জীবন কি আমাকে হুইল চেয়ারে বসে কাটাতে হবে? নোহা চোখ বন্ধ করে এসব আবোল-তাবোল বলছে আর বাচ্চাদের মতো নাকি কান্না কাঁদছে। টিনা এসে ওর উপর থেকে সাইকেলে সরিয়ে দিয়ে ওর হাত ধরে দাঁড় করতে চাইলে নোহা বলল, এভাবে হবে না টিঙ্কু, আমি এভাবে দাঁড়াতে পারবো না। তুই অ্যাম্বুলেন্স খবর দে, আমাকে হসপিটালে নিয়ে যা তাড়াতাড়ি।
টিনা বিরক্ত হয়ে বলল, নোয়া আপু, আমি তোমার থেকে কত ছোট তুমি জানো? এই সাইকেলে নিয়ে আমি কম করে হলেও 10 বারের উপরে পড়ে গেছি। কই আমাকে তো হসপিটালে নিতে হলো না, আমার হাত পাও তো ভাঙলো না। তুমি এত বড় একটা মেয়ে সামান্য এটুকু সাইকেলে নিয়ে পড়ে গিয়ে এমনভাবে কান্নাকাটি করছো। চুপ কর তুই, আমার কষ্ট তুই কি বুঝবি? এদিকে আমার হাত পা ভেঙে গেল আর তুই বলছিস হসপিটাল নিতে হবে না। চলবে ইনশাল্লাহ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন।